ফিরে আসছি আধুনিক জ্যোতিষের আরও একটি ক্লাসে। বিবাহ সংক্রান্ত আলোচনার চতুর্থ ক্লাস এটি। এই আজকের আলোচনার পর থেকে বা এই ক্লাসের আলোচনার পর থেকে আমরা সরাসরি ছক বিচারে, বিবাহ সংক্রান্ত ছক বিচারে অগ্রসর হব। এর আগের তিনটি ক্লাসে আমরা যথাক্রমে বিভিন্ন গ্রহের প্রভাব, বিবাহিত জীবনে মঙ্গলের ভূমিকা এবং ভৌমদোষ, এবং তারপরের ক্লাসে আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি শনির ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের টপিক বা আলোচ্য বিষয় হলো বিবাহিত জীবনের ক্ষেত্রে রাহু এবং কেতুর ভূমিকা বা প্রভাব। বিবাহের ক্ষেত্রে এরা কী ধরনের প্রভাব বিস্তার করে। এই বিষয়ে আলোচনায় ঢুকবার আগে নিজের সম্বন্ধে বা নিজের শিক্ষা সংস্থা সম্পর্কে সামান্য একটু বলে নেব। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু, এছাড়া ঋষিবাণী ইনস্টিটিউট ফর ভেদিক অ্যাস্ট্রোলজির একজন সদস্য। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন 9804883324 নাম্বারে। আমাকে আপনারা মেল করতে পারবেন shantanusastri@gmail.com অথবা আমার নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.astroriva.com। যে সমস্ত দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী, বৈদিক জ্যোতিষশাস্ত্রের প্রতি যে সমস্ত দর্শক বন্ধুর আগ্রহ রয়েছে, তাদেরকে আমরা জানাতে চাই যে জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ ভাস্কর, জ্যোতিষরত্ন, জ্যোতিষ প্রভাকর প্রভৃতি ক্লাসে আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট ফর ভেদিক অ্যাস্ট্রোলজিতে ভর্তি চলছে। আপনারা ইচ্ছে করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাদের পক্ষে আমাদের ইনস্টিটিউটে এসে শেখা সম্ভব নয়, তাদের জন্য আমাদের অনলাইন জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গে বা বাংলা ভাষায় অনলাইন জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা একমাত্র ঋষিবাণী ইনস্টিটিউট ফর ভেদিক অ্যাস্ট্রোলজিতেই রয়েছে। এছাড়া কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো ইনস্টিটিউটে কিন্তু দূরশিক্ষা বলবো না, অনলাইনে অ্যাস্ট্রোলজি শেখার ব্যবস্থা কিন্তু নেই। কোর্সের শেষে আপনাদেরকে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন এগুলি সমস্তই আমরা তুলে দেবো। যাই হোক, ফিরে আসছি আমাদের মূল আলোচ্য বিষয়ে, রাহু এবং কেতু, এফেক্ট অফ রাহু অ্যান্ড কেতু ইন আওয়ার ম্যারিড লাইফ। Effect of Rahu and Ketu in our married life and marriage. এই বিষয়ে আলোচনা করবার আগে রাহু এবং কেতুর কারকতা এবং এদের প্রভাবে সৃষ্ট চরিত্র সম্পর্কে আমরা সামান্য আলোচনা করব। প্রথমেই দেখুন, রাহু হচ্ছে মানুষের জীবনে চরম অতৃপ্তির কারক। রাহু অতৃপ্তির সঙ্গে সঙ্গে অধৈর্য, হঠকারিতা, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া, বিশেষত ভুল সিদ্ধান্ত নেবার প্রবণতা, এটি কিন্তু রাহু সৃষ্টি করে। রাহু হঠাৎ করে সমস্যা তৈরি করে তা নিয়ে ঝামেলা, অশান্তি, ঝগড়া, জঞ্জাট এগুলি তৈরি করে এবং অহেতুক কারণে, যে ঝগড়া বা অশান্তির পেছনে নির্দিষ্ট কোনো কারণই নেই, সেই ধরনের সাংসারিক অশান্তি সৃষ্টি করে সেটাকে এগিয়ে নিয়ে চলে এবং জিইয়ে রাখে। কোনো একটি বিষয়ে হঠাৎ করে উগ্রতাপূর্ণ বা হঠাৎ করে কোনো মন্তব্য, যার জন্য সংসারে ব্যাপক অশান্তি সৃষ্টি হতে পারে, সেই ধরনের কথা বা বাক্য বা বক্তব্য
সেগুলির কারক গ্রহ হলো রাহু। রাহুর মধ্যে কোনো রকম তৃপ্তি নেই, কোনো নিয়ম সিস্টেম তাকে মেনে নেওয়ার প্রবণতা নেই। এর ফলে সাংসারিক জীবনে যে কোনো একটি সিস্টেমকে ফলো করতে হয়, একটি ব্যবস্থা বা অব্যবস্থাগুলিকে ওভারকাম করা, এই ব্যাপারগুলিকে না করার কারক গ্রহ হলো কেতু। অগোছালো ভাবের কারক গ্রহ হলো রাহু। কেতুর প্রভাবে জাতকের মনে আলস্য, সন্দেহ, দীর্ঘসূত্রিতা এই ধরনের গুণাবলী চলে আসে। কেতু কখনো বিবাহিত জীবনে সঠিকভাবে প্রেম আনতে দেয় না। কি করলে আমি বা আমার স্পাউস ভালো থাকবে, আমার দম্পতি ভালো থাকবে, স্বামী বা স্ত্রী কি করলে ভালো থাকবে, এই যে বোধ, এই বোধের বিকাশ ঘটতে দেয় না কেতু। মনের মধ্যে সন্দেহ জাগিয়ে রাখে কেতু, কিন্তু সেই সন্দেহ নিবৃত্ত করার জন্য যে প্রয়াস দরকার, সেই প্রয়াসটা করতে দেয় না কেতু। ধরুন এক ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে সন্দেহ করেন। ভদ্রমহিলার মনে হচ্ছে তার হাজব্যান্ড তাকে এড়িয়ে অন্য একজন মহিলার সাথে দেখা করতে যান। তিনি এই সন্দেহটাকে বাঁচিয়ে রাখবেন, কিন্তু ভদ্রলোকের পিছু নিয়ে ভদ্রলোক কী করছেন বা আদৌ এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা তা কিন্তু তিনি বিচার করার দিকে যাবেন না। এটি কিন্তু কেতুর প্রভাব। এছাড়াও বাইরে থেকে অযাচিত সমস্যা তৈরি করে, সমস্যা সৃষ্টি করে জাতকের বিবাহিত জীবন, যৌন জীবন, সন্তান ভাব এই জায়গাগুলোকে বিশেষভাবে ডিস্টার্ব করে কেতু। সন্তানের ক্ষেত্রে রাহুর প্রভাব অপরিসীম। রাহুর যদি পঞ্চমভাবে দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে সাধারণত এক বা একাধিক সন্তান নষ্ট হওয়ার একটি প্রবণতা বা সম্ভাবনা থেকে যায়। এবার আমরা আসি রাহু এবং কেতুর দৃষ্টি বা প্রভাবের ক্ষেত্রে। সাধারণত জ্যোতিষ পুস্তক বা শাস্ত্রে দেওয়া যে সমস্ত নির্দেশিকা রয়েছে তার বাইরে গিয়ে আমরা রাহু কেতুর দৃষ্টি সম্পর্কে আমার যে অভিজ্ঞতা, আজকে আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করব। রাহু কেতুর দৃষ্টি, রাহুর দৃষ্টি বলা রয়েছে যে দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে এবং নবমভাবে। এর শাস্ত্রে বলা রয়েছে রাহুর দৃষ্টি দ্বিতীয়, পঞ্চম, সপ্তম এবং নবম। কিন্তু এর থেকে আমরা একটু আলাদা হয়ে আমরা যে বিচারটি করব তাতে আমরা রাহুর দৃষ্টিটাকে একটু বাড়িয়ে নেব। রাহুর দৃষ্টি দ্বিতীয়, দ্বাদশ, এরপরে পঞ্চম, সপ্তম এবং নবম। একইভাবে শাস্ত্র বা বর্তমান জ্যোতিষরা কেতুকে অন্ধ, দৃষ্টিহীন এই হিসেবে আলোচনা করলেও বা এই হিসেবে তুলনা করলেও আমরা কেতুর দৃষ্টি না লিখে কেতুর প্রভাব লিখব বা কেতুর প্রভাব লিখব যা রাহুর সঙ্গে অনুরূপ। এই যে ধারণা, এর জন্য একটি যুক্তি রয়েছে। পৃথিবীর যে কক্ষপথ এবং চন্দ্রের যে কক্ষপথ, এদের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু দুটির নাম হলো রাহু এবং কেতু। এবার যৌক্তিক জ্যোতিষে একটি কথা আমরা বলতে পারি যে বাস্তবিকভাবে রাহু এবং কেতুর গঠনগত, আকৃতিগত বা অস্তিত্বগত কোনো পার্থক্য কিন্তু নেই। একটি ছেদবিন্দুকে রাহু বলা হচ্ছে, আরেকটি ছেদবিন্দুকে কেতু বলা হচ্ছে। তাহলে যদি রাহুর প্রভাব আমাদের দ্বিতীয়, পঞ্চম, সপ্তম এবং নবমভাবে থাকে, তবে কেতুর প্রভাব কেন আমাদের দ্বিতীয়, পঞ্চম, সপ্তম এবং নবমভাবে থাকবে না? এই কারণে যারা আমাকে বা ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির শিক্ষা ফলো করেন
বা এই ভিডিওগুলি দেখে কিছু শিক্ষা অর্জন করেছেন তাদের কিন্তু কেতুর প্রভাব নিয়ে বিচার করতে হবে এবং সেক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন এর যে নিশ্চয়তা সেটি আমি শান্তনু শাস্ত্রী দিচ্ছি আপনাদেরকে। এবার আমরা রাহু কেতু কিভাবে প্রভাব বিস্তার করে সেই আলোচনাটি করছি। যদি লগ্নে রাহু থাকে কোনো জাতক বা জাতিকার, তবে অবশ্যই তার সপ্তমভাবে কেতু অবস্থান করবে। এই পরিস্থিতিতে জাতকের লগ্নের রাহু থাকার কারণে জাতকের নিজের মধ্যে অতৃপ্তি, যৌন অতৃপ্তি, জাতকের মধ্যে কখনো না মেটা চাহিদা, জাতকের মধ্যে অহেতুক কারণ নিয়ে অশান্তি বা ঝগড়া করার প্রবণতা, এই ব্যাপারগুলি আসবে। একইভাবে বউয়ের মধ্যে জাতক, যদি আমাদের আলোচ্য বিষয়টি জাতক হয়, তার স্ত্রীর মধ্যে যেটি আসবে সেটি হচ্ছে কেতুর প্রভাব, অর্থাৎ আলস্য, দীর্ঘসূত্রিতা, যেগুলি জাতকের অতৃপ্তিকে আরও বাড়িয়ে তুলবে। পঞ্চম ভাবে সপ্তমভাবে রাহুর দৃষ্টি থাকার কারণে জাতকের সঙ্গে তার স্ত্রীর বনিবনার যথেষ্ট অভাব থাকবে। জাতক কি চায় সেই ব্যাপারগুলিরও জাতকের বুঝতে জাতকের স্ত্রীর পক্ষে কিছুটা সমস্যা হবে এবং জাতকের স্ত্রী সে বুঝে উঠতে পারবে না যে কেন জাতক তাকে পছন্দ করছে না, কেন জাতকের মধ্যে তাকে নিয়ে বিদ্বেষ ভাব রয়েছে। একইভাবে জাতকের দ্বিতীয়ভাবে এবং রাহুর প্রভাব থাকার ফলে জাতকের বাক্য, জাতকের ব্যবহার তা কিন্তু মোটেই নম্র হবে না, সেটি হবে খারাপই হবে। তার ফলে জাতকের বিবাহিত জীবনে অশান্তির কিন্তু বাতাবরণ লেগেই থাকবে। এরপরে আমরা আসি দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু। দ্বিতীয় রাহুযুক্ত জাতকরা সাধারণত অন্য কোনো শুভ প্রভাব না থাকলে কিছুটা মিথ্যে কথা বলার প্রবণতাযুক্ত হন। এদের মধ্যে সামান্য প্রতারণা ঠিক আমরা বলবো না, এরা লোককে মিথ্যে কথা বলতে ভালোবাসেন। একইভাবে অষ্টমে কেতু থাকার জন্য এদের যে স্ত্রী হন তার বাক্য তীক্ষ্ণ, শ্লেষপূর্ণ এবং কষ্টদায়ক হয়। একইভাবে দ্বিতীয় রাহু থাকলে পরে দ্বিতীয় অর্থাৎ সপ্তমের অষ্টমভাবে রাহু থাকবার জন্য এদের যে দম্পতি হন তাদের মধ্যে যৌন অতৃপ্তি কাজ করে। আবার এদের যে লগ্নের অষ্টমে কেতু, এই জাতকের লগ্নের অষ্টমে কেতু থাকবার জন্য এদের মধ্যে কিছু যৌন দুর্বলতা কাজ করে। ফলে দ্বিতীয় রাহু এবং কেতু সঠিকভাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফলপ্রদ কিন্তু নয়। তথাপি লগ্নে রাহু, পঞ্চমে রাহু, সপ্তমে রাহু, এদের থেকে দ্বিতীয় রাহু, দশমে রাহু, একাদশে রাহু, এগুলি কিন্তু অনেকটাই শুভ ফলদায়ক। যদি রাহু তৃতীয়ায় থাকে তবে রাহুর দৃষ্টি পড়বে জাতকের সপ্তম, নবম এবং একাদশ ভাবে, এবং জাতকের নবম ভাবে কেতু অবস্থান করবে। তৃতীয় রাহুর এই যে অবস্থানের ফলে নবম, সপ্তম, একাদশ ভাবগুলি রাহু দ্বারা প্রভাবিত হলো এবং জাতকের লগ্ন পঞ্চম ভাবগুলি কেতু দ্বারা প্রভাবিত হলো। যদি আমরা কেতুর প্রভাব নিয়ে দেখি, সেই ক্ষেত্রে
লগ্ন, জাতকের লগ্ন এবং পঞ্চম ভাবটি কেতু দ্বারা প্রভাবিত হলো। এর ফলে কি হবে, জাতকের মধ্যে কিছুটা সন্দেহজনক প্রবণতা সেটি কাজ করবে। সপ্তমভাবে রাহুর এফেক্ট থাকায় জাতকের মধ্যে কাম, উদ্দীপনা এগুলি বাড়বে। স্ত্রী সম্পর্কে অতৃপ্তি থাকবে, ফলে বিবাহিত জীবনে তৃতীয় রাহু কিন্তু বিশেষ ভালো ফল দেবে না। নবমে কেতু থাকবার জন্য জাতকের বারংবার ভাগ্য বিপর্যয়ের মধ্যে পড়তে হবে এবং জাতক, এই ধরনের জাতকরা সাধারণত বউকে বা বিবাহকে এদের এই বারংবার ভাগ্য বিপর্যয়ের কারণ হিসেবে দায়ী করবে। যদি রাহু অবস্থান করে চতুর্থে, সেক্ষেত্রে জাতকের গৃহ, মাতা, সংসার, মানসিক সুখ এগুলির অভাব থাকবে। একইভাবে দশমভাবে কেতু অবস্থান করায় জাতকের কর্মজীবন নিয়েও কিন্তু সুখের বিশেষ অভাব থাকবে। এবং একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন, দশম ভাবটি হলো সপ্তমের চতুর্থ, অর্থাৎ জাতকের বা জাতিকার শাশুড়িকে নিয়ে একটি সমস্যা কিন্তু লেগেই থাকবে। শাশুড়ির সঙ্গে সম্পর্ক এবং শাশুড়ি এর দ্বারা সন্দেহভাজনের তালিকায় আসা বা শাশুড়ির সঙ্গে মানসিক একটি বড় ধরনের গ্যাপ, এটি কিন্তু এই ধরনের জাতক জাতিকার আসবে। একইভাবে নিজের বাড়িতেও এই জাতক বা জাতিকা গৃহসুখ লাভ করতে পারবেন। একটুখানি দেখে নেবেন, আমাদের রাহু কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে চতুর্থে, এটি আমাদের আকার ভুল হয়ে গিয়েছিল। ফিরে আসছি পঞ্চমে রাহুতে। যদি জাতকের পঞ্চমে রাহু এবং একাদশে কেতু থাকে, এই জাতকের বিবাহিত জীবনের পরবর্তী প্রেমের ক্ষেত্রে এই একাদশে কেতু বিশেষ বাধার সৃষ্টি করবে। আবার পঞ্চমে রাহু এর প্রবৃত্তিতে, অর্থাৎ প্রেমজ প্রবৃত্তি, যার দ্বারা আমরা পুরুষরা স্ত্রীর দিকে এবং স্ত্রীরা পুরুষদের দিকে আকৃষ্ট হয়, তাতে সবসময় অতৃপ্তি বিরাজ করে রাখবে পঞ্চমে অবস্থিত এই রাহু। এর ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যার সৃষ্টি হবে। বারংবার বিভিন্ন মেয়েকে পছন্দ হওয়া, বিভিন্ন মেয়ের প্রতি আকর্ষণ বা বিভিন্ন ছেলের প্রতি, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের প্রতি আকর্ষণ, তা পঞ্চমে রাহু বাড়িয়ে তুলবে। এছাড়াও সন্তানের ক্ষেত্রে বিশেষ সমস্যা সৃষ্টি করবে কিন্তু পঞ্চমে অবস্থিত এই রাহু। যদি এর সঙ্গে মঙ্গল বা শনি যুক্ত হয়, সেক্ষেত্রে যেমন ধরুন কোনো জাতিকার বিশেষ করে যদি ষষ্ঠে মঙ্গল এবং পঞ্চমে রাহু থাকে, রাহুর প্রভাবে মঙ্গলের এই যে মঙ্গল হচ্ছে মাংস, রক্ত এগুলির কারক, ষষ্ঠ ভাব হচ্ছে মেয়েদের ইউটেরাসের কারক। রাহু এবং মঙ্গলের প্রভাবে মাংসের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে সিস্ট বা টিউমার এই ধরনের বিষয়গুলির সম্ভাবনা থাকে। এর সঙ্গে যদি নবমে শনি থাকে, সেই ক্ষেত্রে এই মঙ্গলের উপর শনি মঙ্গলের যে যোগ, পারস্পরিক দৃষ্টি বিনিময় এবং রাহুর দৃষ্টি শনির উপর, এই যে যোগ তৈরি হচ্ছে, এর ফলে সিস্ট বা টিউমার হওয়ার সম্ভাবনা থাকে জরায়ুতে এবং এটি অপারেশনের সম্ভাবনাও তৈরি হয় শনির দৃষ্টি, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের ফলে। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় রাহু। যেটি আমরা বুঝলাম যে বিবাহ বা বিবাহ পরবর্তী দাম্পত্য প্রেমের ক্ষেত্রে পঞ্চমে অবস্থিত রাহু বিশেষ সমস্যা সৃষ্টি করে। আবার যদি রাহু অবস্থান করে ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে, ষষ্ঠে রাহু জাতকের মধ্যে নানান রকম মামলা মোকদ্দমা, না সেরে ওঠা রোগ, হঠাৎ করে হওয়া রোগ, ইনফেকশন, এইগুলির প্রবণতা সৃষ্টি করে।
ষষ্ঠে রাহুর ফলে দশমভাবে রাহুর দৃষ্টি পড়ে, দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি পড়ে এবং দ্বাদশভাবে রাহুর দৃষ্টি পড়ে। এর ফলে জাতকের কর্মজীবনে শান্তি থাকে না, ফলে কর্মজীবনে শান্তির অভাবের জন্য জাতকের দাম্পত্য জীবন ব্যাহত হয়। দ্বাদশে রাহুর দৃষ্টি থাকার কারণে জাতকের মধ্যে শয্যা সুখের অভাব পরিলক্ষিত হয়। আবার দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি থাকার কারণে জাতকের আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্কেও কিছুটা অবনতি ঘটে। তাহলেও ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু এরা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে মারাত্মক প্রভাব বিস্তার করে না। মারাত্মক ক্ষতি কিন্তু ষষ্ঠস্থ রাহু দ্বাদশস্থ কেতু করতে পারে না। এই অববার আমরা আলোচনা করব সপ্তম এবং লগ্ন। সপ্তম ভাবে যদি রাহু অবস্থান করে তবে এই জাতক বা জাতিকাদের স্ত্রীরা অতৃপ্ত মানসিকতা সম্পন্ন হয় এবং জাতকের মধ্যে আলস্য, দীর্ঘসূত্রিতা, সন্দেহ প্রবণতা এই ব্যাপারগুলি গড়ে উঠতে থাকে। লগ্নে কেতু থাকার ফলে জাতক হয় কিছুটা অলস প্রকৃতির, কিছুটা ধীর গতির। একইভাবে ঠিক বিপরীত চরিত্রটি গড়ে ওঠে এদের দম্পতির মধ্যে রাহুর প্রভাবে। তারা হয় অতৃপ্ত মানসিকতা সম্পন্ন, ছটফটে, হঠাৎ করে হঠকারী ডিসিশন বা সিদ্ধান্ত নেবার মানসিকতা সম্পন্ন। এরা আচমকা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে সপ্তমে রাহু এবং লগ্নে কেতু বিবাহিত জীবনের পক্ষে কিন্তু মোটেই ভালো নয়। এরপরে রাহু এবং কেতু দুজনেই কোনো একটি সমস্যা বা ঝঞ্ঝাট বা ঝামেলা সৃষ্টি হলে সেটিকে দীর্ঘকালীন একটি ঘটনায় রূপান্তরিত করার চেষ্টা করে, সমস্যাগুলিকে জিইয়ে রাখতে চেষ্টা করে। ফলে সপ্তমে রাহুর অবস্থান বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। এবার আমরা আসব অষ্টমে রাহু এবং দ্বিতীয়ায় কেতু। এরাও বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, যৌন সুখের ক্ষেত্রে কিছু সমস্যা এনে দেয় এবং আত্মীয় বা কুটুম্বদের সঙ্গেও সমস্যা রাখে। তবে অষ্টমে রাহু এবং দ্বিতীয়ায় কেতু, সপ্তম লগ্ন এদের মধ্যে রাহু কেতুর অবস্থানে যা ক্ষতি করে তার সেরকম মোটেই করে না। তুলনামূলকভাবে অষ্টমে রাহু এবং দ্বিতীয়ায় কেতুর অবস্থান বিবাহিত জীবনের পক্ষে মারাত্মক খারাপ কিছু নয়। এবার আমরা আসব তৃতীয়ায় কেতু এবং নবমে রাহু। তৃতীয়ায় কেতু অবস্থান করলে জাতক যেমন অলস এবং দীর্ঘসূত্রী হয়, কর্মবিমুখ প্রকৃতির হয়, তেমনি রাহুর দৃষ্টি লগ্নে থাকার ফলে এরা কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে। এদের মনের মধ্যে অতৃপ্তি বিরাজ করে, এরা স্যাটিসফাইড হয় না। একইভাবে এদের মধ্যে স্যাটিসফ্যাকশন আনার জন্য যে কর্ম করার প্রয়োজন সেই কর্ম করার ক্ষমতাও থাকে না। এরা কিছুটা অলস প্রকৃতির হয়। এর ফলে এদের ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয় এবং কেতুর সপ্তমভাবে প্রভাব থাকার জন্য বিবাহিত জীবনেও এরা বিশেষ শান্তি লাভ করতে পারে না। এইবার আমরা আলোচনা করব চতুর্থে কেতু এবং দশমে রাহু। এই ধরনের জাতকরা জন্মের পরে এদের মায়েদের শরীর বা স্বাস্থ্য কিছুটা খারাপ হয়। কোনো কোনো ক্ষেত্রে মায়ের শরীরে চর্মরোগের উদ্ভব হতে পারে। দশমে রাহু থাকার জন্য এরা সাংসারিক সুখের ক্ষেত্রে বিশেষভাবে অতৃপ্তি সম্পন্ন হয়। এই জাতকরা চতুর্থে কেতু থাকবার জন্য মনের মধ্যে এদের সবসময় কিছু না কিছু গুপ্ত চিন্তাভাবনা কাজ করে এবং এরা বুঝতে পারে না যে কিসে আমি সুখী হব, আমি আদৌ কি চাই, আমার মনের চাহিদা কি। এর ফলে এরা সবসময়
অতৃপ্ত এবং সবসময় একটা ভালো লাগছে না, এই ধরনের মানসিকতা সম্পন্ন হয়। বিবাহিত জীবনের ক্ষেত্রে চতুর্থে কেতু কিন্তু এবং দশমে রাহু, এই যোগটি কিন্তু যথেষ্টই অশুভ। এবার আসি আমরা পঞ্চমে কেতুর ক্ষেত্রে। পঞ্চমে কেতু সন্তানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। এরা সাধারণত এদের সন্তানের মধ্যে পরিণতির অভাব পরিলক্ষিত হয়। এছাড়াও জাতক বা জাতিকার প্রবৃত্তিতে কিছু সমস্যা থাকে। প্রবৃত্তি বলতে প্রেমের ক্ষেত্রে এরা কিছুটা সন্দেহযুক্ত, এরা প্রেমের ক্ষেত্রে অলস, প্রেমের ক্ষেত্রে যে প্রকাশ তার সুষ্ঠু প্রকাশ, অর্থাৎ আমার বিপরীতে আমার যে দম্পতি, আমার যে স্ত্রী বা স্বামী রয়েছেন, যে প্রকাশে তারা সুখী হন সেই ধরনের প্রকাশ কিন্তু এরা করতে পারে না। তার পরিবর্তে প্রেমের ক্ষেত্রে আংশিক বিকৃতির সম্মুখীন হয় এই ধরনের জাতক বা জাতিকা। একইভাবে একাদশে রাহু এদের জীবনের ক্ষেত্রে, বিবাহিত জীবনে আফটার ম্যারেজ যে প্রেম অর্থাৎ দাম্পত্য প্রেমের ক্ষেত্রে একাদশে রাহুর অবস্থান এটি কিন্তু বিশেষ সমস্যা সৃষ্টি করে। আবার দ্বাদশভাবে এই রাহুর দৃষ্টি পড়ার কারণে, জাতকের লগ্নের দ্বাদশভাবে রাহুর দৃষ্টি পড়ার কারণে জাতকের জীবনে কিন্তু আইনি সমস্যার সম্ভাবনা থাকে। সাধারণভাবে অন্যান্য অশুভ গ্রহের প্রভাব না থাকলে এই যে আইনি সমস্যা, এই আইনি সমস্যাটা কোনো সামাজিক সংস্থা বা পরিবারের দ্বারাই মিটে যায়। আদারওয়াইজ কিন্তু এই সমস্যা বিরাট আকার ধারণ করতে পারে। যদি ষষ্ঠে কেতু অবস্থান করে এবং দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতিকারক নয়। জাতকের শরীরে কিছু রোগ থাকতে পারে যার ডিটেকশন হওয়া বেশ দীর্ঘ একটি লম্বা প্রসিডিওরের মধ্যে পড়তে পারে, বা এমনও হতে পারে এমন রোগ রয়েছে জাতকের যা সারা জীবনে ডিটেক্টেড হলোই না, রোগ নির্ণয় করাই সম্ভব হলো না, এই ধরনের রোগ থাকতে পারে। কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে দ্বাদশে রাহু বা ষষ্ঠে কেতু কিন্তু মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে না। অন্যান্য ক্ষেত্রে ষষ্ঠস্থ কেতু সমস্যা এনে দেয়, তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সরাসরি কোনো সমস্যা সৃষ্টি করে না। কোনো ক্ষেত্রে ষষ্ঠে কেতু থাকলে পরে তার সঙ্গে যদি আরও অশুভ গ্রহ যুক্ত হয় এবং ষষ্ঠ ভাবটি বিশেষ পীড়িত হয়, মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে ইউটেরাসে কিছু কমপ্লিকেশন আসতে পারে, যার ফলে সন্তান হওয়া বা সন্তান ধারণ করা কোনো ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। এই হলো মোটামুটি আমাদের দ্বাদশভাবে রাহু কেতুর প্রভাবে বিবাহিত জীবন কিভাবে প্রভাবিত হয় তার সংক্রান্ত আলোচনা। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের সাথে আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে, আমার চেম্বারে দেখা করতে পারেন, বা টেলিফোনে আপনাদের রেমেডি নিতে পারেন, বা ইমেলের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও পোস্টে আমরা বিচার বা রেমেডি, হরোস্কোপ এগুলো পাঠিয়ে দিই। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি জ্যোতিষ শিক্ষার জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে ট্রু ভেদিক অ্যাস্ট্রোলজি শেখানো হয় এবং আমাদের দৃঢ় বিশ্বাস এখানে অ্যাস্ট্রোলজি শিখবার পরে আপনারা কিছু না কিছু জ্ঞান অবশ্যই অর্জন করতে পারবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। এর পরবর্তী ক্লাসগুলিতে আমরা বিবাহ সংক্রান্ত ছক বিচার করব এবং এই বিবাহ সংক্রান্ত ছক বিচার হয়ে যাবার পরে আমরা জটক বিচার নিয়ে আলোচনা করব এবং জটক বিচার কিভাবে করতে হয় সেগুলি আমরা আলোচনা করব। ফিরে আসব পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আশা করি প্রতারিত হবেন না।